ইতিমধ্যে কোড ফি পরিশোধ করা থাকে সেক্ষেত্রে আপনি এখানে ক্লিক করতে পারেন। ক্লিক করার পর ট্র্যাকিং নম্বর এবং ফোন নম্বরটা দিয়ে আপনি পুরাতন কোড ফিটা ব্যবহার করতে পারবেন, যেটা গত 7 দিন পূর্বে কিনেছেন। 7 দিনের বেশি হয়ে গেলে কিন্তু সেটা আর ব্যবহার করা যায় না। তো তারপর যদি কেনা না থাকে তাহলে আপনি কোড ফি 20 টাকা পরিশোধ করতে এখানে ক্লিক করবেন। তারপর আপনার নাম, জাতীয় পরিচয়পত্র নম্বর, জন্ম তারিখ, তারপর মোবাইল নাম্বার, ঠিকানা, এগুলো কিন্তু বাই ডিফল্ট অটোমেটিক্যালি থাকবে। আপনি জাস্ট জেলা, বিভাগ, জেলা এবং উপজেলাটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর পরবর্তীতে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে যেই অপারেটর দিয়ে আপনি পেমেন্টটা করতে যাচ্ছেন সেই অপারেটরটা সিলেক্ট করে আপনি ওয়ালেট নাম্বারটা এখানে দিয়ে দিবেন। আমি আমারটা দিয়ে দিচ্ছি। তো দেওয়ার পর আপনার সামনে আপনার মোবাইলে ওটিপি আসবে। তো ওটিপিটা এখানে বসাই দিলে হয়ে যাবে। তো ওটিপিটা চলে আসছে 818453 ওটিপি। তো ওটিপি দিয়ে কনফার্ম করলাম। তারপর বিকাশের যে পিন নাম্বারটা আছে সেই পিন নাম্বারটা এখানে দিয়ে কনফার্ম করলে পেজটা রিলোড নিবে। 5 সেকেন্ড পর পেজটা রিলোড নিয়ে আমাকে কোড ফি নাম্বারটা দিয়ে দিবে। তো ইতিমধ্যে আমাকে কোড ফি নাম্বার এবং যে নাম্বার দিয়ে আমি কোড ফিটা নিলাম সেই নাম্বারটা এখানে দিয়ে দিয়েছে। এখান থেকে আমি আবেদন ফর্মে ফিরে যাব। এখানে ক্লিক করলে আপনারা এখানে চলে আসবেন। তো এখানে সর্বপ্রথম যে কাজটা আছে 1 নম্বর পয়েন্টে, সেটা হলো আপনি যে সূত্রে মালিকানা, যে সূত্রে মিউটেশনের আবেদন করবেন সেটা নির্বাচন করুন। এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে সরাসরি রেকর্ড খতিয়ানের হতে, আর একটা হচ্ছে খারিজ মিউটেশন খতিয়ান হতে। আমি যেহেতু এটা মিউটেশন খতিয়ান থেকে করব সেক্ষেত্রে আমি মিউটেশন খতিয়ান সিলেক্ট করে দিলাম। তারপর এখানে বলছে কিভাবে মালিকানা অর্জন করেছেন আপনি। এখানে ক্রয়সূত্র ও উত্তরাধিকার, হেবা, বন্দোবস্ত, ড্রিকি এবং এওয়াজ বদল আছে। এখানে নিজ অংশ খারিজ করার কোনো অপশন নাই, অথবা এখানে যদি অন্যান্য অপশন থাকতো সেখান থেকে আমি অন্যান্য সিলেক্ট করে আমি নিজ অংশটা লিখে দিতে পারতাম। যেহেতু এই নিজ অংশ খারিজ করার অপশনটা নাই সেক্ষেত্রে আমি এখান থেকে উত্তরাধিকার সূত্রটা ইউজ করব। উত্তরাধিকার সূত্রটা কেন ইউজ করলাম সেটা একটু পরে আমি আপনাদেরকে বলে দিব, সমস্যা নাই। তো এখানে উত্তরাধিকার সিলেক্ট করার পর আমি এখান থেকে গ্রহীতা বা আবেদনকারী কি 18 বছরের কম বয়সী এটা দেখবেন, পরে দিবেন। এখানে কম বয়সী না, সেক্ষেত্রে আমরা না দিব। 2 নম্বর পয়েন্টে আপনি কি প্রতিনিধির মাধ্যমে আবেদন করছেন? না, আমি প্রতিনিধির মাধ্যমে আবেদন করছি না। 3 নম্বর পয়েন্টে বলতেছে যে আপনি ওয়ারিশ সূত্রে ওয়ারিশ অনুযায়ী আবেদনকৃত জমির তফসিল, এখানে বিভাগ, জেলা, উপজেলা এবং মৌজা সিলেক্ট করতে বলতেছে। তো আমি এখান থেকে কোন মৌজায় আবেদন করব সেই মৌজাটা এখানে দিয়ে দিব। এটা হচ্ছে আহমদপুর মৌজা। জাস্ট জেল নাম্বারটা সিলেক্ট করলে কিন্তু আমাদের মৌজাটা চলে আসবে। তারপর এখানে জমির তফসিল বা তথ্য সংযুক্ত করুন। তো তথ্য সংযুক্ত করার আগে আমি কিন্তু জমির ফ্র্যাকশন করে নিয়েছি, এখানে কিন্তু সেই ফ্র্যাকশনটা আছে। তো এই ফ্র্যাকশনটা আমি করেছি কিভাবে, সেটা আমার মিউটেশন খারিজের পেইড একটা কোর্স আছে, সেটা এখনো আমি আপলোড করি না, এটা আগামী মাসে আপলোড করব। যারা আমার ওই পেইড কোর্সটা নিতে চান এখানে সেই কোর্সটির মাধ্যমে কিন্তু আমি সূত্র সহ, এখানে সূত্র সহ কি দেওয়া আছে, এই কোর্সটিতে আমি সূত্র সহ দেখাই দিছি যে কিভাবে আপনারা একের অধিক মালিকানা জৈবিক খতিয়ান থেকে আপনারা কিভাবে আপনারা আপনাদের অংশ অনুযায়ী বের করবেন, সেই সূত্র সহ অংশ ভাঙার নিয়ম বা দাগে দাগে হিসাব বের করার নিয়ম কিন্তু সেই কোর্সটিতে থাকবে। সেই কোর্সটিটা আগামী মাসে আমি আপলোড করব। তো যারা ওই কোর্সটি নিতে চান আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে, টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে, সেখান থেকে আমার টেলিগ্রামে যুক্ত হলে আমি ওখানে আপডেট দিয়ে দিব এবং কেনার লিঙ্কটা দিয়ে দেবো, আমার পেড কোর্সটা নেওয়ার লিঙ্কটা দিয়ে দিব। আপনারা ওখান থেকে খুব সহজে আমার কোর্সটা নিতে পারবেন। তো এই পর্যায়ে আমি এখান থেকে হোল্ডিং নাম্বারটা সিলেক্ট করে দিবেন প্রথমে। এখানে হোল্ডিং নাম্বারটা যেটা আছে সেটা আমরা দেখে দেখে সিলেক্ট করে দেবো। এখানে 1904 নাম্বার হোল্ডিং, তো আমি এখানে লিখে দেবো 1904 নাম্বার হোল্ডিং। জমি দ্বীপের ধরন নামজারি, এখানে আছে খতিয়ান হস্তান্তরের তারিখ, এটা দিবেন হচ্ছে যেই তারিখে এই খতিয়ানটা পাস হয়েছে সেই তারিখটা দিবেন। এটা 7 সালে পাস হয়েছে, আমি এখানে 7 সাল সিলেক্ট করে দিলাম। হস্তান্তরের তারিখ হচ্ছে 7/7/9, মানে 9/7/2007 সালে এটা হস্তান্তর হয়েছে। তো এখানে দিয়ে দিলাম। তারপর খতিয়ান নাম্বার হচ্ছে 74/2, তারপর যাচাই করুন ক্লিক করলে এটা তথ্য চলে আসছে, দেখতে পাচ্ছেন 3টা দাগ রয়েছে এই খতিয়ানে, 3টা তথ্য কিন্তু চলে আসছে। তো এই পর্যায়ে আমি 3টা দাগটা সিলেক্ট করে নিব। তারপর জমির ব্যবহারিক ধরন, রেকর্ড ধরন এবং ব্যবহারিক ধরন দুইটা সিলেক্ট করে দিব এখান থেকে। তো ব্যবহারিক ধরন, রেকর্ডিং ধরন আউশ আছে, তো ব্যবহারিক ধরন আমরা আউশ দিয়ে দিব। এভাবে 3টা দাগই আমি পর্যায়ক্রমে নিয়ে নিব। এটা আউশ, তো আমরা এখানে এটা আউশ দিয়ে দিব। তারপর আরেকটা দাগ আছে, সেটা আমি আরো দাগ সংযুক্ত করণে ক্লিক করে 3 নাম্বার দাগটা দিয়ে দিলাম। এটা হচ্ছে ব্যবহারিক ধরন হচ্ছে আউশ, রেকর্ডীয় শ্রেণী আছে আউশ।
তো সবকিছু দেওয়া হয়ে গেলে এবার আমাকে জমির পরিমাণ দিতে হবে। জমির পরিমাণটা এখানে হচ্ছে 3 দাগে মোট 20 শতক জমি, তার মধ্যে আমিন মন্ডলের জমি হচ্ছে 16 শতক। কোন দাগে কতটুকু জমি পাচ্ছে সেটার আমি এই অংশটা সূত্র সহ অংশটা বের করেছি, দাগে দাগে হিসাটা বের করছি। এটা কিভাবে বের করেছি আমার ওই পেড কোর্সে পাবেন। ওই পেড কোর্সটা নিতে আমার টেলিগ্রাম চ্যানেল যুক্ত হবেন। টেলিগ্রামের লিঙ্ক আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাবেন, চ্যানেল যুক্ত হয়ে যাবেন। আমি যখনই পাবলিশ করব তখনই আপনারা ওখান থেকে নোটিফিকেশন পেয়ে গেলে আপনারা ওই কোর্সটা নিতে পারবেন। তো এখান থেকে এই দাগ থেকে জমি পাচ্ছে হচ্ছে 1280 পয়েন্ট। তো আমি এখানে 1280 পয়েন্ট দিয়ে দিলাম। 2289 দাগে জমি পাচ্ছে হচ্ছে 80 পয়েন্ট, তো 80 পয়েন্ট দিয়ে দিলাম। আর 2291 দাগে জমি পাচ্ছে হচ্ছে 240 পয়েন্ট, তো আমি এখানে 240 পয়েন্ট দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর সংরক্ষণ করুন ক্লিক করলে আমাদের মোট 16 শতক জমি কিন্তু হয়ে গেছে। তো এই পর্যায়ে আমাকে যেটা করতে হবে, ওয়ারিশ হিসেবে আবেদনকারীর তথ্য। এখানে ওয়ারিশ হিসেবে আবেদনকারীর তথ্য দিতে বলতেছে। এখানে আমি উত্তরাধিকার সূত্রে আবেদন করছেন কিনা, হ্যাঁ। খতিয়ানের সনদ অনুযায়ী গ্রহীতার তথ্য সংযুক্ত করুন। তো এখানে গ্রহীতার তথ্য সংযুক্ত করতে বলতেছে, এখান থেকে আমি তথ্য দিনে ক্লিক করলাম। তারপর এখান থেকে প্রাপ্তবয়স্ক দিব। তারপর এখান থেকে আমি তার ছবিটা এখানে সিলেক্ট করে দিলাম, কারণ ছবিটা আমি নিতে ভুলে গেছি। তার আইডি কার্ডের উপর যে ছবিটা ছিল সেটাই আমি এখানে আপলোড করে দিলাম। তো আপলোড করে দেওয়ার পর এখানে আমি সব কিছু নাম ধাম অটোমেটিক আছে। এখান থেকে লিঙ্গটা পুরুষ আছে, পুরুষ দিয়ে দিলাম। তারপর এখানে বিভাগ, জেলা, উপজেলা এবং এখানে ঠিকানাটা আমরা দিয়ে দিব। তো ঠিকানাটা দেওয়ার পর আমরা এখান থেকে লিখে দেব সাং। তো দেওয়ার পর এখানে মৃত ব্যক্তির সাথে সম্পর্ক কি, এই জায়গাতে আপনি নিজ অংশ লিখে দিবেন। আমি যেহেতু নিজ অংশ খারিজ করছি, নিজ অংশটা লিখে দিবেন আপনারাও। এই উত্তরাধিকার সূত্রটা সিলেক্ট করার কারণ হলো এটা, কারণ এখানে হচ্ছে মৃত ব্যক্তির সাথে সম্পর্ক যেহেতু দিবেন, তখন আপনারা নিজ অংশ, খতিয়ানের নিজ অংশ লিখে দিতে পারেন, অথবা নিজ অংশ লিখতে পারেন, অথবা এটাও লিখতে পারেন খতিয়ানের নিজ অংশ। ঠিক আছে, এটা লেখার পর সংরক্ষণ করে দিবেন। সংরক্ষণ করে দেওয়ার পর আপনার গ্রহীতা তথ্যটা সংযুক্ত হয়ে যাবে। এখানে গ নম্বরে আছে সকল গ্রহীতা একই খতিয়ান হতে চান কিনা, হ্যাঁ চাই। তারপর এখানে আপনি বন্টননামা দলিল অথবা ওয়ারিশ সনদ চাচ্ছে, এবং ওয়ারিশ সনদ হিসেবে আপনি খতিয়ানটা আপলোড করে দিবেন। এখান থেকে খতিয়ানটা জাস্ট আপলোড করে দিবেন। তো খতিয়ানটা আপলোড করার পর আপনি চোখের উপর ক্লিক করে দেখতে পারবেন খতিয়ান ঠিকঠাক আপলোড হয়েছে কিনা, হ্যাঁ আপলোড হয়েছে। 5 নম্বর পয়েন্ট হচ্ছে প্রদানকারী বা দাতার তথ্য প্রদান করুন। এখানে থেকে দাতার তথ্যটাও সিলেক্ট করব, যেহেতু মমিন মন্ডলের অংশ খারিজ করছে সেক্ষেত্রে মমিন মন্ডলের নামটা এখানে দিয়ে দিলাম। মমিন মন্ডলের পিতার নাম হচ্ছে মৃত জয়নাল মন্ডল। 16 শতক 16 শতক দিয়ে সংরক্ষণ করলে দেখতে পাচ্ছেন উক্ত খতিয়ানের আবেদনকৃত সম্পূর্ণ জমির দাতার তথ্য সংযুক্ত হয়েছে। তথ্য সংযুক্ত হওয়ার পর এখানে 1.1 বলতেছে আপনার হচ্ছে দাতা এবং সর্বশেষ জরিপ মিউটেশনের রেকর্ডিং মালিক একই কিনা, হ্যাঁ একই। সেক্ষেত্রে এখানে হ্যাঁ দিব। প্রয়োজনীয় তথ্য ডকুমেন্টস গুলো থেকে আপনি অন্যান্য কলমি নকশা, প্যান্টাগ্রাফ অন্যান্য থেকে আপনি অন্যান্য জায়গায় আপনি আবার খতিয়ানটা সংযুক্ত করতে পারেন। তো অন্যান্য আরো কোন ডকুমেন্টস যদি থাকে সেক্ষেত্রে অন্যান্য জায়গায় আপনি সেই ডকুমেন্টস গুলো এখানে সাবমিট করতে পারেন। তো দেওয়ার পর এখান থেকে আপনি সংরক্ষণ এন্ড পরবর্তীতে ক্লিক করে দিবেন, খুব সিম্পল ব্যাপার। তো ক্লিক করে দেওয়ার পর 7 নম্বর পয়েন্টে আসবে, এখানে বলছে আবেদনের সংক্রান্ত ঘোষণা। 7.1 আছে গ্রহীতা মালিকানা দাবি বা হিস্সা সঠিক আছে কিনা আছে, আবেদনকৃত জমি গ্রহীতার দখলে আছে কিনা আছে, আবেদনকৃত জমি আদালতের নিষেধাজ্ঞা আছে কিনা নাই, আবেদনকৃত জমি সরকারি স্বার্থ আছে কিনা নাই, আবেদনকৃত জমির হোল্ডিং নাম্বার সর্বশেষ ভূমি উন্নয়ন করা আছে কিনা আছে, এখানে গ্রহীতা ওই মৌজায় কোনো খতিয়ান আছে কিনা নাই। 7 নম্বর পয়েন্ট এটা হচ্ছে আবেদনকৃত ভূমি সংশ্লিষ্ট মৌজা জরিপ চলমান বিচ্যুতি, এটা প্রযোজ্য নয় দিয়ে আপনি এখানে টিকমার্ক দিয়ে আপনি আবেদন দাখিল করুন ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর ক নম্বর আছে আবেদন ফর্মের তথ্য সঠিক আছে কিনা, এখান থেকে একবার চেক আউট করে নিতে পারবেন। তো এখানে ক্লিক করে সম্পূর্ণ আবেদনটা এক নজর দেখতে পারবেন। দেখার পর যদি ঠিক থাকে তাহলে এখান থেকে আপনি আবেদনটা দাখিল করতে পারেন। আরেকটা আছে সংযুক্তি, যে ডকুমেন্টস আপনি স্ক্যান কপি সংযুক্ত করলেন সেগুলো এখান থেকে দেখে নিতে পারবেন। তো আমার সবকিছু ঠিক আছে, এখান থেকে টিকমার্ক দিয়ে আমি এখান থেকে বাকি যে নোটিশ জারি ফি 50 টাকা সেটা এখান থেকে ইন্টারনেট ব্যাংকিং তারপর অগ্রসর হয়ে বিকাশের ওয়ালেটের মাধ্যমে আমি বাকি নোটিশ জারি 50 টাকার ফিটা পেমেন্ট করে দেওয়ার জন্য দিয়ে দেবো। তো এই পর্যায়ে আমি এখান থেকে বিকাশ ওয়ালেট নাম্বারটা দিয়ে দিব। তো কোডটা চলে আসছে 186181, তারপর কনফার্ম, তারপর 16/2, তারপর বিকাশের পিন নাম্বারটা দিয়ে দিলাম। বিকাশের পিন নাম্বারটা দেওয়ার পর আমার 5 সেকেন্ড রিলোড নিয়ে আমাকে আবেদন কিন্তু দাখিল করা হয়ে যাবে। এখান থেকে আবেদন প্রিন্টে ক্লিক করে আমি আবেদনটা সিম্পল ভাবে
প্রিন্ট আউট করে নিতে পারবো। এখান থেকে জাস্ট প্রিন্টে ক্লিক করে আমি এখান থেকে প্রিন্ট আউট করে নিতে পারবো। দ্যাটস ইট। এই হলো মূলত আবেদন করার প্রসেস। খতিয়ানের নিজ অংশ একের অধিক যদি মালিকানা থাকে সেক্ষেত্রে আপনারা এইভাবে খুব সহজে আবেদন দাখিল করে নিতে পারবেন। তো এই আমার এই আবেদনটা কিভাবে আমরা দাগে দাগে জমির হিসাব বের করলাম সূত্র সহ আমার ওই ভিডিও খারিজ মিডিশনের ভিডিও কোর্সে আপলোড করা হবে। আগামী মাসে আমার কোর্সটা আনবো। তো কোর্সটা যারা নিতে চান সেই কোর্সটি নিতে হলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে হবে। টেলিগ্রামের লিঙ্ক, চ্যানেলের লিঙ্ক আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আছে। আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে। আপনারা সেখান থেকে আমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামে যুক্ত হলে আমার সব জায়গাতে আমি যখনই ওই কোর্সটা আপলোড করব তখন ওই টেলিগ্রাম চ্যানেল এবং আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে আপডেট দিয়ে দিব। আপনারা সেখান থেকে খুব সহজে আপনার এই কোর্সটা নিতে পারবেন। তো এই ছিল মূলত একের অধিক যদি মালিকানা থাকে সেক্ষেত্রে নিজের অংশ কিভাবে আপনারা আলাদা